একটা অভিশাপের জন্য এই রাজপরিবার 100 বছর ঘুমিয়ে থাকে। অভিশাপ কাটিয়ে ওঠার জন্য একটা শর্ত ছিল, যদি কোনো রাজকুমার নিঃস্বার্থভাবে রাজকুমারীকে কিস করে তাহলে এই অভিশাপ কেটে যাবে। কিন্তু এই রাজদরবারে কোনো মানুষের প্রবেশ ছিল মৃত্যু পথযাত্রা। যখনই কোনো মানুষ এখানে উদ্ধার করতে আসতো তারা সবাই মারা যেত, কেননা এক ডেভিল পরি এই বাড়িটাকে নিজের কবজায় করে রেখেছে। কিন্তু হঠাৎ একটি চাকর একদিন আসে রাজকুমারীকে উদ্ধার করার জন্য। সে কি রাজকুমারীকে উদ্ধার করতে পারছিল আর এই অভিশপ্ত বাড়িটিকে মুক্ত করতে পারছিল, নাকি নিজেই ডেভিল পরির হাতে মারা যায়? সেই সব রূপকথার গল্প এক্সপ্লেন করতে চলেছি। যারা ফ্যান্টাসি মুভি পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটি গল্প হতে চলেছে। মুভির শুরুতেই দেখানো হয় ন্যারেটের অতীতের ঘটনাটি বলছে, বহু বছর আগে অলিভের রাজ্যের এক রাজা রানীর এক কন্যা সন্তান জন্ম হয়। তাকে আশীর্বাদ দেওয়ার জন্য তারা সেই রাজ্যের সকল পরীদের ইনভাইট করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন পরীকে ইনভাইট করতে তারা ভুলে যায়। সেই অনুষ্ঠানে রাজা রানী তাদের সন্তানের নামকরণ করে ডন। অনুষ্ঠান শুরু হলে 3 রাজ্য থেকে আসা 3 জন পরী একে একে রাজকুমারীকে আশীর্বাদ করতে শুরু করে। প্রথম পরী তাকে আশীর্বাদ করে জীবনে সে সত্যিকারে ভালোবাসা পাবে। দ্বিতীয় পরী তাকে আশীর্বাদ করে তার মন সবসময় সত্যের পথে চলবে। আর তৃতীয় পরী আশীর্বাদ করে তার জীবন সর্বদা সুখে আর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। তখনই সেখানে সেই ডেভিল পরী আম্বিয়া চলে আসে, যাকে ইনভাইট করতে রাজা রানী ভুলে গিয়েছিল। সে এসে রাজা স্টিফেন আর রানী ভায়োলেটকে জানায় তার খুবই খারাপ লেগেছে যে এই অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হয়নি। রাজা তাকে বলে, তোমাকে ইনভাইটেশন পাঠানো হয়েছিল, কিন্তু সেটা হয়তো তোমার কাছে পৌঁছায়নি, কারণ রাজ্য থেকে বহু দূরে এক প্রান্তে তুমি থাকো। কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও আম্বিয়া তাদের জানায় সে শুধুমাত্র রাজকুমারীকে আশীর্বাদ করতে এসেছে। রাজা রানী ভালো মনে তাকে অনুমতি দিয়ে দেয় আশীর্বাদ করার জন্য, কিন্তু আম্বিয়া নিজের ক্ষোভ প্রকাশ করে আশীর্বাদের পরিবর্তে রাজকুমারীকে অভিশাপ দিয়ে দেয়। বলে যে রাজকুমারীর 16তম জন্মদিনের দিন কোনো এক অজানা ব্যক্তির দ্বারা তার হাতে একটা সুইচ ফুটবে, আর সেই দিন তার বাবা মায়ের ভুলের জন্য সে মারা যাবে। এটা শোনা মাত্রই সেখানে থাকা সেই প্রথম পরী প্রিন্সেসকে আরও একটি বরদান দেয় এই অভিশাপ থেকে বাঁচার জন্য। যতক্ষণ না একজন ভালো মনের রাজকুমার ভালোবেসে রাজকুমারীকে কিস করবে ততদিন অবধি রাজকুমারী গভীর নিদ্রায় সুরক্ষিত অবস্থায় থাকবে, আর এই অভিশাপ পূর্ণ হওয়া অবধি পুরো রাজ্য গভীর নিদ্রায় থাকবে। এটা শুনে আম্বিয়া বলে সবাই যখন ঘুমিয়ে থাকবে সেই রাজ্য দখল করে রাজত্ব করবে। তখন দ্বিতীয় পরী তাকে অভিশাপ দেয় যে তার মনস্কামনা কখনোই পূর্ণ হবে না, শুধু মৃত্যু আর ধ্বংসই তার ভাগ্যে জুটবে, এবং এই রাজ্যে শুধুমাত্র সে একাই থাকবে। আম্বিয়াকে তারা আটকানোর চেষ্টা করলেও সে সেই 3 পরীকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখানো হয় যে আম্বিয়ার অভিশাপটি যাতে পূর্ণ না হয় তাই রাজা হুকুম দেন রাজ্যের সমস্ত সুস নষ্ট করে দেওয়ার জন্য, আর প্রাসাদের চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়। এছাড়া রাজকুমারীকে সুরক্ষিত রাখার জন্য তার 16তম জন্মদিন অবধি তাকে প্রাসাদে বন্দী করে রাখা হয়। এরপর প্রিন্সেস ডনের 16তম জন্মদিনের দিনটি দেখানো হয়। প্রিন্সেস ডন খুবই এক্সাইটেড ছিল এই বন্দি ঘর থেকে বাইরে বেরোনোর জন্য। তার মা কুইন ভায়োলেট এটা ভেবে খুশি হয়েছিল যে 16তম জন্মদিনে যখন কোনো সূচে ডন আহত হবে না তখন অভিশাপ কেটে যাবে আর তারা আনন্দে উৎসব করবে। এরপর 16তম জন্মদিনের রাতে যখন পূর্ণচাঁদ উদয় হয় তখন অভিশাপ কেটে যায়। সমস্ত রাজ্য আনন্দে মেতে ওঠে। রাজা রানী ডনকে প্রাসাদের বাইরে নিয়ে আসে। ডন খুবই আনন্দ পাচ্ছিল বাইরের দৃশ্য দেখে, যা আগে কখনোই সে দেখেনি। সেই প্রাসাদে একটি ছেলে রুটি দিতে আসতো। ডনকে তার খুবই পছন্দ ছিল। সেই উৎসবে সেই ছেলেটিও আসে। ডন তাকে ডান্স করার জন্য প্রপোজ করলে সে রাজি হয়ে যায়। ডান্স করতে করতে সে ডনকে একটা সারপ্রাইজ গিফট দেবে বলে তাকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে সে ডনকে একটা হুডি দেয়। এত সুন্দর হুডি সে কিভাবে বানিয়েছে এটা জানতে চাইলে সে ডনকে একটি সুইচ দেখায়, আর ইনডাইরেক্টলি ডনকে টেমপ্লেট করে সেটি ছোঁয়ার জন্য। ডন ভাবে যে অভিশাপ তো কেটে গিয়েছে, এখন সে এটিকে ছুলে তার কিছুই হবে না, আর সে সেটিতে হাত দিয়ে দেয়। সাথে সাথেই সে গভীর নিদ্রায় চলে যায়। আসলে নিজের অভিশাপ পূর্ণ করতে আম্বিয়া ছেলেদের ছদ্মবেশে সেখানে এসেছিল, এবং আম্বিয়া টানতে টানতে ডনকে প্রাসাদে নিয়ে যায়। আর ধীরে ধীরে সমস্ত রাজ্য গভীর নিদ্রায় চলে যায় এবং আম্বিয়া পুরো রাজ্য দখল করে ফেলে। এভাবেই অভিশাপ আর আশীর্বাদ দুটোই পূর্ণতা পায়, আর আম্বিয়া একা থেকে যায় সেই ঘুমন্ত রাজ্য রাজ করার জন্য। এরপর 100 বছরের পরের দৃশ্য দেখানো হয় কিংডম অব লিভসের প্রিন্স জেশন বলছে যে তার বাবা অর্থাৎ কিং কখনোই তার রাজ্য প্রিন্সকে দেবে না যতক্ষণ না সে বিয়ে করে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। প্রিন্স জেশন খুবই নির্দয় আর স্বার্থপর ছিল। জেশনের পাওয়া শাস্তি সে রাজ্যে থাকা একটা গরিব ছেলে ব্যারোকে ভোগ করতে হতো। প্রতিদিন চাবুকের মার খেতে হতো। পরের দিন সকালে ব্যারো পাখির বাসা থেকে ডিম আনতে গিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো কাগজের টুকরে ধাঁধার মতো কিছু লেখা আছে। সে সেই সব টুকরোগুলোকে একসঙ্গে জুড়ে দেয়। সেখানে একটি ম্যাপও দেওয়া ছিল। টিউটর এসে ব্যারোকে জিজ্ঞাসা করে সে এত সকালে এখানে কি করছে। তখন ব্যারো তাকে সেই কাগজটি দেখায়। কাগজটি দেখে টিউটর তাকে বলে এটা নিশ্চয়ই স্লিপিং বিউটির লেখা।
তখন ব্যারো স্লিপিং বিউটির ব্যাপারে জিজ্ঞাসা করায় টিউটর তাকে স্লিপিং বিউটির সম্পূর্ণ গল্পটি বলে দেয়। ব্যারো জানতে চায় যে প্রিন্সেসের ঘুম কিভাবে ভাঙবে। তখন টিউটর তাকে বলে ওই রাজ্যে সবাই গভীর নিদ্রায় চলে গিয়েছে, আর আজ অব্দি কেউ সেখানে গিয়ে ফিরে আসেনি। ওটা একটা অভিশপ্ত জায়গা। তখনই প্রিন্স জেসনের বন্ধুরা সেখানে চলে আসে আর ব্যারোর হাত থেকে সেই কাগজটি কেড়ে নেয়। প্রিন্স টিউটরের কাছে জানতে চায় কাগজটিতে কি লেখা আছে। তখন টিউটর কাগজটি পড়ে তাদেরকে বলে যে কোনো প্রিন্স যদি ভালোবেসে ঘুমন্ত প্রিন্সেস ডনকে কিস করে তাহলে প্রিন্সেস জেগে উঠবে আর অলিভিয়ার রাজ্য সেই প্রিন্সের হয়ে যাবে। প্রিন্স রাজ্য পাওয়ার লোভে অলিভিয়ার রাজ্যে যাবে বলে ঠিক করে, আর তার সাথে ব্যারো আর টিউটরকেও নিয়ে যাবে পথ প্রদর্শনের জন্য। প্রিন্সেস ডনের সম্পর্কে শুনে ব্যারোর খুবই খারাপ লাগছিল। সে কোনো স্বার্থ ছাড়াই প্রিন্সেসকে বাঁচাতে চাইছিল। তারা সবাই অলিভিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর দেখানো হয় তারা সেই অলিভিয়ার কেল্লার সামনে এসে পৌঁছায়। কেল্লার সামনে থাকা বড় একটা জলাশয় পেরিয়ে কিভাবে তারা কেল্লায় ঢুকবে। সেই সময় ব্যারো সেখানে একটা নৌকা দেখতে পায়, আর তারা সেই নৌকাতে চড়ে কেল্লার দিকে এগোচ্ছিল। এমন সময় জলাশয়ের মধ্যে তারা কিছু একটা অনুভব করে। দেখতে দেখতে এক বিশাল জন্তু তাদের উপরে হামলা করে। তারা কোনো রকমের কেল্লার পার এসে পৌঁছে যায়, কিন্তু সেই জন্তু তাদের মধ্যে একজনকে মেরে ফেলে। এই ঘটনাতে তারা সবাই বেশ ভয় পেয়েছিল, আর প্রিন্সেসকে বলে তারা এগিয়ে যাবে, কারণ ফেরার আর কোনো রাস্তা নেই। এবার তারা প্রাসাদের সামনে পৌঁছায় আর প্রাসাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু আম্বিয়ার জাদুতে সব দরজা জানালা বন্ধ ছিল, যা পার করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তারা ব্যারোকে বলে প্রাসাদের আশেপাশে খুঁজে দেখতে, প্রাসাদে প্রবেশ করার জন্য অন্য কোনো দরজা আছে কিনা দেখার জন্য। ব্যারো প্রাসাদের উপর দিকে একটা খোলা জানালা দেখতে পায়, আর একটা দড়ির সাহায্যে সেখানে উঠে দেখতে পায় ঘর একটা খালি আছে। প্রিন্স ঠিক করে রাত্রে তারা নিচেই বিশ্রাম নেবে। সকালে তারা ওই খালি ঘরে ওঠার চেষ্টা করবে। রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে। ব্যারো প্রাসাদের একটা দরজার সামনেই বসা ছিল। সেই দরজার ভেতরে একটা বাচ্চা ছেলে ব্যারোকে দেখতে পায়। ছেলেটি ব্যারোকে এই জায়গা সম্পর্কে সতর্ক করে বলে কেউ এখান থেকে জীবিত ফিরতে পারেনি, কিন্তু ছেলেটি এখানে কিভাবে এসেছে জানতে চাইলে সে বলে এক খারাপ রাজার কাছে তাকে বিক্রি করা হয়েছিল, যে তাকে খুবই মারত। তার হাত থেকে বাঁচার জন্য সে পালিয়ে এখানে এসে লুকিয়েছে, কিন্তু এখন সে এখানেই আটকে গিয়েছে। পরের দিন সকালে তারা সবাই কেল্লার আশেপাশে অন্য রাস্তা খুঁজছিল। তারা অজান্তেই একটা দরজা খুলে একটা সেতুর উপর দিয়ে যাচ্ছিল। তখন আম্বিয়া তার ম্যাজিক দিয়ে রাজপরিবারের মৃত ব্যক্তিদেরকে জীবিত করে। প্রিন্স জেসন আর তাদের সঙ্গীদের উপরে আক্রমণ করায়। তারা সবাই কোনো রকমের বেঁচে গিয়ে প্রাসাদের উপরে সেই খালি ঘাটিতে উঠে পড়ে, কিন্তু তাদের বাঁচাতে গিয়ে টিউটর মারা যায়। প্রিন্স জেসন ব্যারোকে দোষারোপ করছিল যে ব্যারো ম্যাপ দেখে তাদেরকে এখানে নিয়ে এসেছে, আর এখন তাকেই বাকিদেরকে এখান থেকে সুরক্ষিত করে বের করতে হবে। তারা ঘরটির চারপাশে ভালো করে দেখে এবং সব রাস্তা বন্ধ দেখতে পায়। তখন ব্যারো বলে তারা যেভাবে এই ঘরটিতে এসেছে সেই পথ দিয়ে তাদেরকে বের হতে হবে। তার জন্য ওই মৃতদেরকে ডিস্ট্রাক্ট করতে হবে। তারা ব্যারোকে দড়ি দিয়ে বেঁধে কেল্লার দেয়ালে ঝুলিয়ে দেয় মৃতদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য। প্রিন্স আর বাকিরা ভেবেছিল এবার কিভাবে তারা এখান থেকে বেরোবে। তখন প্রিন্স বলে যে একমাত্র ব্যারোর কাছেই ম্যাপ আছে, তাই তাকে ছাড়া কোথাও যেতে পারবো না। দেয়ালে ঝুলন্ত অবস্থায় ওই ছেলেটি একটা জানালা দিয়ে ব্যারোকে কেল্লার ভেতরে প্রাসাদে আসার একটা সুরঙ্গের পথ দেখিয়ে দেয়, কিন্তু সে তাদের সঙ্গে যেতে রাজি নয়, কারণ প্রিন্স আর তার সঙ্গীরা মোটেও ভালো মানুষ ছিল না। তারা ব্যারোকে নিয়ে আসলে সে জানায় যে ভেতরে যাওয়ার রাস্তা সে পেয়ে গিয়েছে। তারপর সবাই সেই পথ দিয়ে কেল্লার ভেতরে প্রবেশ করে। এদিকে আম্বিয়া তার ম্যাজিকের সাহায্যে দেখতে পাচ্ছিল প্রিন্সরা কে কি করছিল। সে আবারও তার মৃত সৈনিকদেরকে দিয়ে তাদের উপরে হামলা করায়, কিন্তু প্রিন্স আর তার সঙ্গীরা ভালো যোদ্ধার জন্য তারা সেই মৃতদেরকে মেরে ফেলে। এরপর প্রিন্স রাজার সম্পত্তি পাওয়ার লোভে খুশি খুশি প্রাসাদের দিকে এগিয়ে যায়। তারা সবাই প্রাসাদের ভেতরে সেই খাজানার ঘরটিতে প্রবেশ করে, আর এখানে আম্বিয়ার এক ভয়ঙ্কর রাক্ষস প্রিন্সকে নিয়ে চলে যায়। প্রিন্সের সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ব্যারো তাদেরকে আটকায়। প্রিন্সকে বাঁচানোর জন্য তারা আবারও সেখানে যায় যেখান থেকে প্রিন্সকে অদৃশ্য করা হয়েছিল। সেখানে ওই ছেলেটিকে দেখে সবাই মৃত ভেবে মারতে যায়। তখনই ব্যারো তাদেরকে আটকায় এবং বলে সেই একমাত্র জীবিত এই প্রাসাদে। সে তাদের সবাইকে সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু তারা কেউই রাজি নয়। আর তখনই সেই রাক্ষসটি আবারও ফিরে আসে, আর ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। রাক্ষসটি প্রিন্সের আরও এক সঙ্গীকে মেরে ফেলে, কিন্তু ব্যারো রাক্ষসের একটি হাত কেটে দেওয়ায় সেখান থেকে রাক্ষসটি পালিয়ে যায়। ব্যারো প্রিন্সকে খোঁজার জন্য প্রাসাদের আরও ভেতরে চলে যায়। অপরদিকে দেখা যায় আম্বিয়া প্রিন্সকে বেঁধে রেখেছে এবং তাকে ভয় দেখিয়ে বলে সে যদি লিপসকর্নের রাজার কাছে তার ছেলের কাটা মাথা পাঠিয়ে দেয় তাহলে কেমন হবে, কারণ জেসনের পূর্বপুরুষরা আম্বিয়ার পরিবারকে হত্যা করেছিল। তখন জেসন তার কাছে ক্ষমা চায় তার পূর্বপুরুষের হয়ে। অন্যদিকে ব্যারো সহ তিনজন আলাদা আলাদা রাস্তায় চলে যায় প্রিন্সকে খোঁজার জন্য। ব্যারো ওই ঘরটি দেখতে পায় যেখানে প্রিন্স ছিল, আর জ্যাকব একটি ঘর দেখতে পায় যেখানে সকল সৈনিকরা মৃত অবস্থায় ছিল। মৃতদেরকে মারতে আগুন জ্বালিয়ে সে নিজেও মরে যায়। ব্যারো সেখানে পৌঁছে দেখতে পায় সে মারা গেছে। তারা দুজনে হতাশ হয়ে যায় এই ভেবে যে তারা এখান থেকে জীবিত বেঁচে ফিরতে পারবে না।
তখনই ব্যারো একটু সাহস নিয়ে বলে, যদি ওই ছেলেটি এখনও জীবিত থাকতে পারে তাহলে আমরাও পারবো। তারা প্ল্যান করে কিভাবে রাজকুমারকে বাঁচাবে। তারা ওই ঘরটির বাইরে অপেক্ষা করে কখন আম্বিয়া বের হবে। আম্বিয়া ম্যাজিকের মাধ্যমে দেখতে পায় ব্যারো তার সঙ্গীদেরকে নিয়ে সব মৃত সৈনিকদেরকে মেরে ফেলছে। সে রেগে সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই ব্যারো তার সঙ্গীটিকে নিয়ে ওই ঘরটিতে প্রবেশ করে জেসনকে বাঁচানোর জন্য। ঠিক তখনই আম্বিয়ার কিছু সৈনিক তাদের পেছন থেকে অ্যাটাক করে। আম্বিয়া তখন বলে তারা যত খুশি তত সৈনিক মারতে পারে, তাতে তার কিছুই হবে না, কারণ তার কাছে রয়েছে অগণিত সৈনিক। আম্বিয়া তার ম্যাজিক দিয়ে সকল মৃতদেরকে আবারও জীবিত করে ফেলতে পারে। আম্বিয়া ম্যাজিকের মাধ্যমে দেখায় যে তারা রাজ্যে সেই দরজা খুলে দিয়েছে যেখানে 3 দিক থেকে মৃত সৈনিকরা প্রবেশ করতে পারবে। আম্বিয়া বলে তার সৈনিকের সাহায্যে সে পুরো পৃথিবী রাজত্ব করতে পারবে। আর ম্যাজিকের মাধ্যমে প্রিন্সেস ডনকে দেখিয়ে বলে এবার সে একেও মেরে ফেলবে। ব্যারো আম্বিয়ার কাছে রিকোয়েস্ট করে বলে যে ডনকে না মেরে আমার কাছে দিয়ে দাও, ডনকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তখন জেসন বলে আম্বিয়া তার কুইন, আম্বিয়ার সাথে থাকলে সে 3টি রাজ্য রাজত্ব করতে পারবে, আর ডনকে বাঁচিয়ে সে একটি রাজ্য রাজত্ব করে কোনো লাভ নেই। জেসন আম্বিয়ার সাথে ডনকে মারার জন্য চলে যায়। তারা যখন সেখান থেকে চলে যায় তখন ওই ছোট্ট ছেলেটি এসে তাদের পায়ের বাঁধন খুলে দেয়, আর তারা এখান থেকে পালিয়ে যায়। ছেলেটি আর ব্যারো একটি ঘরে চলে যায় যেখানে প্রিন্স জেসনও আসে। এবার ব্যারো আর জেসন নিজেদের মধ্যে ফাইট করতে শুরু করে। ব্যারো ভাবে প্রিন্সেস জেসন তাদের সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জেসন তাকে বুঝায় সে নিজেই বাঁচার জন্য এমনটা করেছে, কিন্তু সে ডনকে কখনোই মারবে না। সেখানে সেই হাতকাটা রাক্ষসটি তাদের উপরে হামলা করে বসে। তখন তারা দুজনেই তাকে মেরে ফেলে। জেসন ব্যারোকে নিজের রাজকীয় একটি হার দেয় আর তার কাছে ক্ষমা চায়। তার বাবার থেকে জেসনের বাবা রাজ্য দখল করেছিল আর ব্যারোর অধিকার থেকে তাকে বঞ্চিত করেছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ স্বাধীন। সে অন্য কোথাও গেলে ভালোভাবে বাঁচতে পারবে। জেসন ব্যারোকে সেখান থেকে চলে যেতে বলে আর সে আম্বিয়ার কাছে চলে যায় যেখানে প্রিন্সেস ডন শুয়ে আছে। আম্বিয়া জেসনকে তলোয়ার দিয়ে ডনকে মেরে ফেলতে বলে, কারণ পরিদের আশীর্বাদের জন্য আম্বিয়া ডনের কাছে যেতে পারবে না। জেসন ডনের কাছে যেতে ডনকে বাঁচানোর জন্য তাকে কিস করে ফেলে। তখন তার ঘুম ভেঙে যায়। আম্বিয়া প্রিন্স জেসনকে মেরে ফেলে বিশ্বাসঘাতকতা করার জন্য। এরপর আম্বিয়া ব্যারোর অন্য সৈনিকটিকে ধরে আনতে বলে আর তাকে বলে সে যদি ডনকে মেরে ফেলে তাহলে তাকে তার রাজ্য দিয়ে দেবে, আর যদি না মারে তাহলে আম্বিয়া তাকে মেরে ফেলবে। সে ডনকে মারতে যাবে কিন্তু তাকে না মেরে একটা চেয়ার এনে বসায়, আর এই সৈনিকটি আম্বিয়ার এক সৈন্যকে মেরে ফেলে। তখন আম্বিয়া তাকেও মেরে ফেলে। তখন সেখানে ব্যারো চলে আসে। তখনই আম্বিয়া তার ম্যাজিকের সাহায্যে ওই রাক্ষসটি এবং যত সব মৃত মানুষ ছিল সবাইকে জীবিত করে তোলে। এদিকে ওই ছেলেটি ডনকে লুকিয়ে নিয়ে চলে যায় আর আম্বিয়া ডনকে খুঁজতে চলে যায়। এদিকে ব্যারো তাদের সবাইকে মেরে আম্বিয়ার কাছে চলে আসে। যখন ব্যারো আম্বিয়ার সকল সৈনিকদেরকে মেরে ফেলেছে তখন আম্বিয়া হার স্বীকার করার জন্য বাহানা দিয়ে তাকে অ্যাটাক করে। এরপর সে আবার মৃতদেরকে জীবিত করে, ফলে ব্যারো জীবিত হয়ে যায়। এরপর আম্বিয়া ওই ছেলেটিকে বলে ডনকে মারার জন্য, আর যদি সে এমনটা না করে তাহলে ব্যারো তাকে মেরে ফেলবে। এসব বলে তাকে ভয় দেখায়। তখন ব্যারো কোনোরকমভাবে ডনের কাছে চলে আসে আর তাকে কিস করে জীবিত করে তোলে, আর সে নিজেই মরে যায়। প্রিন্সেস জেগে উঠতে সমস্ত ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যায়, ফলে রাজ্যের সবাই পুনরায় জেগে ওঠে। এবার প্রিন্সেস নিজে ব্যারোকে কিস করে জীবিত করে তোলে। এরপর আম্বিয়া প্রিন্সেসকে মারতে আসলে ব্যারো তাকে আটকায় আর তাকে মেরে ফেলে। এরপর দেখানো হয় প্রিন্সেস ডন আর ব্যারো একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এখানে আশীর্বাদ করার জন্য আগের মতোই অনুষ্ঠান করা হয়, আর এখানে বাচ্চা পরিমেয়েরা আসে আশীর্বাদ দেওয়ার জন্য। আর এক অজ্ঞাত ব্যক্তিকেও দেখানো হয় যে বলে সে আশীর্বাদ দিতে এসেছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কি মনে হয় ওই অজ্ঞাত ব্যক্তিটি কে? ওটা জেসন হতে পারে নাকি ওই ডেভিল পরি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।